আমার হিসেবে ডক্টর ইউনূসের পদত্যাগ করা উচিত এবং নির্বাচনকালীন সরকারের অধীনে যত দ্রুত সম্ভব একটা পার্লামেন্টারি সিস্টেম। মান সম্মান ইজ্জত এটা আল্লাহর তরফ থেকে আসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দায়ভার গ্রহণ করেন। তার ক্ষমতা ধারণের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রেসার করলে এবারে নির্বাচনের রোডম্যাপ দিয়েছেন উপদেষ্টা পরিষদ থেকে আগামী জুনের 30 তারিখের মধ্যে। কিন্তু এটাও মানতে নারাজ বিএনপি সহ আরও কিছু রাজনৈতিক দল, যার কারণে আগামী ডিসেম্বরের ভেতরেই যদি ডক্টর ইউনূস নির্বাচন না দেয় তাহলে নতুন করে বাংলাদেশের মানুষের নির্বাচনের রোড ম্যাপ ডেট তৈরি করবে, এমন বক্তব্য দিয়েছেন বিএনপির ঊর্ধ্বতম নেতাকর্মীরা। তারই উপর ভিত্তি করে আরও কিছু গোপন তথ্য ইতিমধ্যে আমাদের হাতে এসেছে। সেটি হলো যে ভারত চাচ্ছে অতি দ্রুত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে বিতাড়িত করা, আর যে কেউ ক্ষমতা আসলে আওয়ামী লীগের জন্য পুশিনের একটি বিশাল সুযোগ, আর এই সুযোগটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কখনোই হাতছাড়া করবেন না। তাই অর্থের বিনিময়ে হলেও ভারতীয় রয়ের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে সেনাবাহিনী ও বিএনপির মাধ্যমে ইউনূসের উপরে আক্রমণ চালাচ্ছে শেখ হাসিনা। আসুন এর গোপন কিছু ভয়াবহ তথ্য জানবো আজকে রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আমার হিসেবে ডক্টর ইউনূসের পদত্যাগ করা উচিত এবং নির্বাচনকালীন সরকারের অধীনে যত দ্রুত সম্ভব একটা পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করা উচিত বাংলাদেশকে। ক্ষমতায় যাওয়ার দাবিদার বর্তমানে যে দলটি আছে বিএনপি, তার সমকক্ষ কিংবা শক্তির সমান আরও একটি রাজনৈতিক দলের উপস্থিতি আমাদের দরকার, যেটি নেই বলেই এই অবিশ্বাস আমাদের ভর করেছে। 2রা জুন প্রধান উপদেষ্টা ডেকেছেন বিএনপিকে আলোচনা করার জন্য। সালাউদ্দিন আহমেদ এই তথ্য দিয়েছেন। বর্তমানে প্রধান উপদেষ্টা জাপান সফরে আছেন, হয়তো তিনি ফিরবেন, ফিরে এই বিএনপির সাথে প্রথম কাজটা তিনি করবেন, আলোচনায় বসবেন। এখন এই আলোচনার মধ্যে দিয়ে কি আমরা কোনো সমাধানে পৌঁছাতে যাচ্ছি কিনা? হতে পারে যে তিনি বিএনপির রোডম্যাপ ঘোষণার দাবি মেনে নেবেন এবং নির্বাচনের একটা রোডম্যাপ তিনি দিবেন। আর সেটা যদি না হয় তাহলে তিনি এই বৈঠকের পরেই হয়তো সিদ্ধান্ত নেবেন যে তিনি পদত্যাগ করবেন এবং দেশে স্বল্পকালীন সময়ের জন্য একটা নির্বাচনকালীন সরকার আসবে, যারা 3 মাসের মধ্যে একটা নির্বাচন পরিচালনা করবে। আমার হিসেবে ডক্টর ইউনূসের পদত্যাগ করা উচিত এবং নির্বাচনকালীন সরকারের অধীনে যত দ্রুত সম্ভব একটা পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করা উচিত বাংলাদেশকে। সেটা যদি না হয় নিশ্চয়ই ওই আস্থার জায়গাটুকু এই 2রা জুনের বৈঠকে হয়তো নির্মিত হবে যে না, ডক্টর ইউনূস পদত্যাগ করবেন না, তিনি বরং দায়িত্বে থেকেই তার উপদেষ্টা পরিষদের মধ্য দিয়েই একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। দুই দিকের যে কোনো একটা দিকে তাকে যেতে হবে, হয় পদত্যাগ করতে হবে, না হলে তাকে রোডম্যাপের দিকে যেতে হবে। কেন যেতে হবে? কারণ যত দ্রুত সম্ভব আমাদের বাংলাদেশকে সিস্টেমে প্রবেশ করাতে হবে, পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করাতে হবে। দেখুন, দেশে একটা দ্রুত পার্লামেন্টারি সিস্টেমে প্রবেশ করা উচিত বলে আমি মনে করি। বড় সংস্কার যেটা নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন, এটা কিন্তু সবাই মেনে নিয়েছে। অর্থাৎ যারাই ক্ষমতায় আসবে তাদেরকে 5 বছর পরে জনগণের সামনে জবাবদিহিতার সংস্কৃতি যদি চালু থাকে তাহলে কেউই আর স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। যদিও আমাদের অতীত অভিজ্ঞতা বলে এটা ব্যর্থ হয়েছে, সে কারণে এই পার্লামেন্ট সরকারের প্রতি অনীহা আছে সমাজের একটা বড় অংশের। এটা বাস্তবতা। কেন বাস্তবতা? আমি অনলাইনে যত কথা বলি অফলাইনে তার চেয়ে বেশি কথা বলি, অনেক মানুষের সাথে মিশি, আমি কমেন্টসগুলো পড়ি, আমার সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবে যেসব কমেন্টস আছে সেসব জায়গায় শুধু যে আমি বট কমেন্টসের কথা বলছি না, ফেক আইডি কমেন্টসের কথা বলছি না, আমার চেনা জানা অনেক মানুষের ভিতরেও আমি দেখেছি নির্বাচন নিয়ে অনীহা। কেননা তাদের ভিতরে একটা ধারণা যে নির্বাচিত সরকার যারা আসবে তারা তো কেমন হবে আমরা জানি। এখন নির্বাচিত সরকার আসবে কোন পদ্ধতিতে? পার্লামেন্ট পদ্ধতিতে। তো সেই কারণেই বলছি যে একটা বড় অংশের মানুষের অনীহা আছে, এটা বাস্তবতা মেনে নিতে হবে। কিন্তু এত প্রাণের বিনিময়ে যে এই স্বৈরশাসককে উৎখাত করা হলো, তারা কি কোনো শিক্ষাই নেবে না পরে যারা সরকার গঠন করবে তারা? এটা একটা অবিশ্বাস। আমি কোনটা বললাম অবিশ্বাস? যে না, যারা আসবে ক্ষমতায় কিংবা পার্লামেন্ট পদ্ধতির যে সরকার, সেই পদ্ধতির সরকারের সরকার ব্যবস্থা কেমন হবে সেটা সম্পর্কে যে একটা অনীহা, অবিশ্বাস, এটা ভয়ঙ্কর। এই অবিশ্বাসটাই আমাদেরকে আটকে রেখেছে। কিন্তু এইটা তো ঠিক যে 17 বছরের টানা শাসন নয়, বরং 5 বছর পর পর জনগণ তাদের শাসক পরিবর্তন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সেই সুযোগ কেউ বন্ধ করতে চাইলে পরিণতি কি হয় সেটা তো 24 আমাদের সবাইকে শিখিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা 2008 থেকে 13 সাল পর্যন্ত থাকলেন। 13 সালে যদি একটি নির্বাচন হতো যেখানে তুমুল সম্ভাবনা তৈরি করা বিএনপি জামায়াতের জোট যদি ক্ষমতায় আসতে পারতো, তাহলে 5 বছর আগের শেখ হাসিনার যে কর্মপরিকল্পনা, সিদ্ধান্ত, সেটি চ্যালেঞ্জের মুখে পড়তো, জবাবদিহিতার মুখে পড়তো। আবার 13 থেকে 18 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকতো বিরোধী কেউ, পাল্টা 18 সালের নির্বাচনে আওয়ামী লীগ হয়তো তাদের পরিবর্তন কিংবা
কন্ট্রাস্টটা দেখিয়ে আবার নির্বাচনে আসতো। তো একটা রাজনৈতিক দল যদি টানা 18 বছর ক্ষমতায় থাকার বন্দোবস্ত না করে 5 বছর পর পর যদি জনগণের কাছে যাওয়ার জন্য কৈফিয়ত দেওয়ার জায়গা খুঁজে পায়, অর্থাৎ ওই ব্যবস্থা যদি থাকে, তাহলে তো কেউ স্বৈরাচার হতে পারে না। শেখ হাসিনা মাফিয়া, শেখ হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচার হয়েছে কেন? ওই নির্বাচন ব্যবস্থাকে গিলে খাওয়ার কারণে। তো সেই নির্বাচন ব্যবস্থা তো 5 বছর পর পর নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে, এটা সবাই মেনে নিয়েছে। তাহলে এখন যে সরকার আসবে সেই সরকার স্বৈরাচার হবে এই ভয় কতখানি যৌক্তিক? প্রয়োজনে মধ্যবর্তী নির্বাচনের বিধান করুন, যেখানে 3 বছরের মাথায় আপনি শাসককে অনাস্থা জানাতে পারেন, তবুও পার্লামেন্টকে হ্যাঁ বলতে হবে আমাদের। আসুন আস্থায় ফিরি, পার্লামেন্টে ফিরি। এখন পার্লামেন্টে আমরা যে ফিরবো, সেই ফেরার জন্য আমাদের কিছু সংকট সামনে আছে। কি সেটা? আমাদের এখন দরকার হলো ক্ষমতায় যাওয়ার দাবিদার বর্তমানে যে দলটি আছে বিএনপি, তার সমকক্ষ কিংবা শক্তির সমান আরও একটি রাজনৈতিক দলের উপস্থিতি আমাদের দরকার, যেটি নেই বলেই এই অবিশ্বাস আমাদের ভর করেছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ও বিচার প্রক্রিয়া শুরু করার মধ্য দিয়ে তাদের পার্লামেন্টারি যে পলিটিক্স কার্যত, সেটার শূন্য ভবিষ্যৎ আমি একাধিকবার বলেছি। তাদের সম্ভাবনা থাকতো যদি দলটির নেতৃত্ব মাটি কামড়ে পড়ে থাকতো বাংলাদেশের মাটিতে, কিন্তু একটি পলাতক দলের কর্তৃত্ব প্রতিষ্ঠা একেবারেই অসম্ভব। আমার হিসেবে এটি সম্ভব নয়, কেননা বিএনপি কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে নাই 17, 18, 19 বছর চলতে যাচ্ছে। তাদের নেতৃত্ব মাটি কামড়ে পড়েছিল বাংলাদেশে। বিএনপির হাত দিয়ে এত অগণিত মানুষের প্রাণহানি হয়নি, বিএনপি মাফিয়া স্বৈর শাসক হিসেবে তকমা পায়নি। তারপরেও বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা জন্মাতে কষ্ট হচ্ছে অনেক মানুষের। সেইখানে শেখ হাসিনার স্বৈরশাসন, মাফিয়াতন্ত্র, এত মানুষের প্রাণহানি, একটি গণ অভ্যুত্থান, শুধু তাই নয়, তারা পালিয়ে গেছে দেশ থেকে। তাদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, বিচার হবে। এর মধ্যে ওই দলের কর্তৃত্ব বাংলাদেশের মাটিতে আবার প্রতিষ্ঠিত হবে। এটা দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে যদি এখন এই বিভিন্ন রাজনৈতিক দলের চাপে পড়ে পদত্যাগ করে দেশ থেকে চলে যান, তাহলে বাংলাদেশের উপরে কি কি গজব 24 ঘন্টার মধ্যে নিপতিত হতে যাচ্ছে এবং দেশের মানুষ এই 24-এর অভ্যুত্থানটা কিভাবে রসানলে দিতে যাচ্ছে, আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। মান সম্মান ইজ্জত এটা আল্লাহর তরফ থেকে আসে, ক্ষমতা আল্লাহর তরফ থেকে আসে। তবে সেই ক্ষমতাকে লাড়াচাড়া করলে মাঝে মাঝে সম্মানিত ব্যক্তিও অসম্মানিত হয়। আর প্রসঙ্গ হচ্ছে নোবেল। আপনি মিয়ানমারের নোবেল লরিয়েট অং সান সুচির পরিণতি নিশ্চয় দেখছেন। কেউ কেউ বলছেন যে নোবেল লরিয়েটরা যখনই ক্ষমতায় যান তাদের শেষ পরিণতিটা কেন জানি ভালো হয় না। কোন পথে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস? ওনার মিশনটা কি? কত বছর ক্ষমতায় থাকতে চান? এ নিয়ে যখন বিএনপি প্রশ্ন তুলছে, পাশাপাশি রাজনৈতিক অঙ্গন, বিশ্লেষক, সাংবাদিক অনেকেই ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টেনশন নিয়ে, ক্ষমতাকে ধরে রাখার ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলেছেন, এমনকি মতামত দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, আর এটা তারই ইচ্ছা। এই কথা বলে আবারও সোশ্যাল মিডিয়াতে একটা লাড়া দিচ্ছেন আমাদের সকলের প্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন ভাই। তিনি তার একটা স্টেটাসে একটা টক শোতে তিনি বলছেন যে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, এটা আমি বিভিন্ন প্রচারণা থেকে দেখাতে পারি, যেটা তার ইচ্ছা। সম্প্রতি একটা টক শোতে তার এই বক্তব্য আসার পর আবারও বিষয়টা ভাইরাল। খালেদ ভাই বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে লুটপাট করবে, এটা উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রচার করছেন। তারাই বিদেশিদের দেশে আনছেন, বিদেশিদের স্বার্থ দেখছেন। এগুলোর কোনোটা মিথ্যা? তিনি আরো বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কথায় কথায় বিগত সরকারের সাথে, মানে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্কের কথা বলে। একটা চুক্তি আপনি আমাকে দেখান তো যেটা ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে ভারতের সাথে বাতিল করেছে এই 9 মাসে। ভাই একটা মনে হয় করছে, কয়েকদিন আগে দেখছি 250 কোটি টাকার একটা চুক্তি কি জানি বাতিল হয়েছে বা স্থগিত হয়েছে। আচ্ছা, তারপর তিনি বলছেন যে ভারতীয় স্বার্থের বিরুদ্ধে একটা সিদ্ধান্ত নিছে, না নেয় নাই। সীমান্তে এখনো গণহারে মানুষ মারতেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা চুরি পড়ে বসে আছেন, ডক্টর ইউনূস মুখে কলা দিয়ে বসে আছেন, উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা কথা বলছেন না, বাকি উপদেষ্টারা তো বলেনি না। এই যে সীমান্তে প্রতিনিয়ত আওয়ামী লীগের আমলে হয়েছে, এখন হচ্ছে না, হচ্ছে। রিয়েকশন কি হচ্ছে? এই যে বাংলাদেশের আকাশে ড্রোন উঠতেছে ভারতের, আধা ঘন্টা থাকে, রিয়েকশন কি হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। শুধু একটা সেন্টিমেন্ট ব্যবহৃত হচ্ছে, এন্টি ইন্ডিয়া।
এটা খাচ্ছে এই দেশে এখন, কারণ এখানে পাকিস্তানপন্থীদের এখন জনপ্রিয়তা, অথবা ধরেন প্রেম ভালোবাসা ভালো সরকারের সাথে জনগণের একাংশ পাকিস্তানপন্থীদের অবস্থানে আছে। সেখান থেকে এন্টি ইন্ডিয়া যে কোনো কথা বললে ভাল লাগে শুনতে। আর আমরা যখন এন্টি ইন্ডিয়া কথা বলি সেটার পিছনে হাজারটা কারণ আছে, পয়েন্টে বলি। তারপর তিনি বলছেন যে প্রথমে এসেই ডক্টর মোহাম্মদ ইউনূস আদানির টাকা পরিশোধ করছেন, এমনকি আদানির সাথে বিদ্যুতের এই চুক্তি কন্টিনিউ রেখেছেন। আদানি এখন পুরো সাপোর্ট দিচ্ছে ডক্টর ইউনূসকে ক্ষমতায় রাখার জন্য। যে নানান আয়োজন প্রচারণা, এগুলো কিন্তু কেউই পজিটিভ নিচ্ছে না। আবার ধরেন মেয়র ইশরাকের পদ নিয়ে আজকেও আসিফকে, তারপর হচ্ছে নাহিদকে কি পরিমাণ গালাগালি করা হচ্ছে নগর ভবনে, রাজপথে। এত কিছুর পরেও কেউ পদত্যাগ করে না। এই সরকারের মধ্যে কাউকে পদত্যাগ করতে দেখছেন? নো। নাহিদ এটা দলের স্বার্থে, তার ব্যক্তি স্বার্থে সে গেছে। আমরা মনে করি আমাদের পলিটিশিয়ানরা কেন পদত্যাগ করে না? আরে ভাই, সারা জীবন জেল জুলুম খাইটা, হুলিয়া খাইটা, রাজনীতি কইরা সারা জীবনে একবার এমপি হওয়ার চান্স পায়, সে পদত্যাগ করবে? আমরা ফ্রিতে পাই, এ করি না। এখন ডক্টর ইউনূসের এই মিশন নিয়ে জনমনেও কিন্তু সন্দেহের দানা বাঁধছে যে ডক্টর ইউনূস আসলে কি চান। কালকে কনক স্যারের একটা প্রোগ্রামে আমার দেশ পত্রিকার সম্পাদক যিনি আছেন তিনিও বলছিলেন যে ডক্টর ইউনূস কেন আসলে, মানে কবে তফসিল হবে, কবে নির্বাচন হবে, এই টাইমটা তিনি কেন বলছেন না। তার মানে ইচ্ছার ভিতরে খোট আছে। আর যেভাবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি তার বিএনপিকে কালার টালার করতেছেন, আওয়ামী লীগের তো দিনই শেষ, তাহলে বিরাজনীতিকরণ, -2 ফর্মুলা, এগুলো সবাই ভাবছেন যৌক্তিক, কিন্তু সামনের রাস্তাটা কঠিন হবে ওনার। ভালো থাকুন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।